নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে রে স্টুডিওতে আপনাদের স্বাগত। কদিন তো আপনাদের লেহ লাদাখ ট্যুরের গল্প বললাম এবং দেখালাম। এবার দেখুন দিল্লির কিছু দ্রষ্টব্য স্থান। আমি আর আমার ওয়াইফ দুজনে গেছিলাম 6 জুলাই শিয়ালদা থেকে রাজধানী ধরে নিউ দিল্লিতে পরের দিন 7 তারিখে সকালে পৌঁছেছিলাম। ওই দিন আমরা মালপত্র সব ক্লকরুমে রেখে দিয়ে একটি অটো ভাড়া করে দিল্লির সাইট সিনগুলো করলাম, সেইগুলোই আপনাদের দেখাবো। অটো ভাড়া 600 টাকা নিয়েছিল, দামাদামি করতে হবে, ওরা 700-800 টাকা চায়, 600 টাকায় আমাদের ঘোরাবে, সবগুলোই কথা হয়েছিল। এখন আমরা প্রথমে যাচ্ছি দিল্লির লাল কেল্লার দিকে। দিল্লির রাস্তাঘাট দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা প্লাস্টিক কোথাও নেই। ভীষণ সুন্দর লাগছে রাজধানী। যদিও এখন দিল্লি আমাদের ভারতবর্ষের রাজধানী, সেই জন্যই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তবুও দিল্লি আগে আমি দেখেছি তার থেকে অনেক উন্নত হয়েছে, রাস্তাঘাটও খুব সুন্দর করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে ঝা চকচক করছে। এটাই ভালো লাগলো। কিন্তু আমাদের কলকাতা এরকম করতে পারছি না, এটাই আমাদের কাছে দুঃখ। দিল্লির বিভিন্ন রোড দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। রাস্তার মাঝখান দিয়ে ডিভাইডার যেগুলো, সেখানে সুন্দর গাছ টাছ লাগানো আছে, ভারী সুন্দর পরিবেশ। ওই যে দূরে লালকেল্লা দেখা যাচ্ছে, এই লালকেল্লায় আমরা নেমেছি, এখন যাচ্ছি ভেতরে। এমনি প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না, কিন্তু লালকেল্লার ভেতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। চলুন বাইরেটা আগে দেখি। এই যে লালকেল্লা দেখুন, এই লালকেল্লা সম্রাট শাহজাহান মুসলিম একটি মাস মহরম মাসে, মানে ইংরাজি 13ই মে 1638 সালে এটা শুরু হয় এবং শেষ হয় 6ই এপ্রিল 1648 সালে এটা শেষ হয়। এটা সেই সময়কার রাজধানী হিসাবে এটা গণ্য হতো। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে ছিল। এরপর ব্রিটিশরা যখন ভারতকে দখল করে, তখন এটি ব্রিটিশদের আন্ডারে চলে যায়। এই যে পরীক্ষা দেখছেন, এই পরীক্ষাটা চারপাশে পরীক্ষা আছে। এখানে জল এবং কুমির ছাড়া থাকতো, যাতে কেউ এই পার হয়ে ওই দুর্গে না প্রবেশ করতে পারে। ব্রিটিশ যখন ভারতকে দখল করলো, তখন তারা দিল্লিতে এসে ভারতের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, ও ওই মুঘল সাম্রাজ্যের রাজা ছিল, ওকে তখন এখান থেকে নির্বাসিত করে দিল এবং দিল্লির রাজধানীকে, ভারতের রাজধানীকে কলকাতা নিয়ে গেল। এটা ব্রিটিশদের একটা পলিসি ছিল। বর্তমানে এই লালকেল্লা একটি বিশাল পর্যটন কেন্দ্র হিসাবে পরিগণিত হয়েছে। দেশ বিদেশ থেকে সবাই এখানে দেখতে আসে। আর এই লালকেল্লা থেকে ভারতের স্বাধীনতা দিবসে 15ই আগস্টে প্রধানমন্ত্রী লাহোরি গেট থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। আর 2007 সাল থেকে এই লালকেল্লা ইউনেস্কোর আন্ডারে চলে গেছে, ইউনেস্কো হেরিটেজের আন্ডারে রয়েছে। এখন আমরা রাজঘাটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে গান্ধীজির সমাধিস্থল। অনেকটা এরিয়া নিয়ে এই রাজঘাট। দেখুন চারিদিকটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কোলাহলহীন, অনেক গাছপালা চারিদিকে। লোকজন কিছু আছে, দর্শন করার জন্য যাচ্ছে। এই দেখুন, এই মেইন গেট, এখান দিয়ে প্রবেশ করতে হবে, অনেকটা দূর হেঁটে যেতে হবে। খুব গরমে চাঁদি ফেটে যাওয়ার মতো অবস্থা, তবুও এর মধ্যে দিয়ে যাচ্ছি, কিছু করার নেই, চামড়া ঝলসে যাচ্ছে। দিল্লির 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই যে একটু হাই স্পিডে আপনাদের একটু কভার করছি, কারণ সময় বাঁচাতে হবে, যার জন্যে। এই যে রাজঘাট, এই যে গান্ধীজির সমাধিস্থল, এখানে একটি
মশাল সবসময় জ্বলে, ওই যেটা মশাল ক্যামেরায় মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না, কাচের যে স্তম্ভটি দেখা যাচ্ছে ঘেরা রয়েছে, ওইখানে গ্যাসের একটা ফ্লেম জ্বলে, চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরা হয়তো আসছে না। যাই হোক, এইখানে গান্ধীকে সমাধিস্থল করা হয়েছে, সমাধি করা হয়েছিল। সেখানে সবাই পর্যটক আসে এখানে দেখতে। খালি পেয়ে আসতে হচ্ছে, পাথরগুলো গরম হয়ে গেছে, যে ম্যাট পাতা আছে সে ম্যাটও গরম হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, দৌড়ে দৌড়ে দেখতে হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি দেখে চলে এলাম। আর ঘাসের মধ্যেও যাওয়া যাবে না, ওই ম্যাটের উপর দিয়েই হাঁটতে হবে। একটা গাছ কি সুন্দর দেখুন, একদম দারুণ সবুজ একদম। উপর দিয়েও অনেকে যাচ্ছে, কিন্তু পাথর গরম, সেই জন্য আমি আর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করলাম না। বাগানের মধ্যে যে গাছগুলো রয়েছে কি সুন্দর। এই যে একটু ঘাসের উপর দিয়ে হাঁটছি, একদম স্পঞ্জি ঘাস, ভারী সুন্দর। এই স্মৃতিসৌধটি 1948 সালে মানে মহাত্মা গান্ধীকে হত্যা করার পর এখানে দাহ করা হয়েছিল। এটি একটি কালো মার্বেল পাথরের কাঠামোতে স্থাপন করা হয়েছে। এখানে দেশ বিদেশ থেকে গুণীমানীরা সবাই এসে এখানে এই জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে আসে। আর প্রতি শুক্রবার এখানে করা হয়, তার স্মরণে প্রার্থনা করা হয়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি অন্যদিকে, দেখি এইবার কোথায় যাওয়া যায়। আমাদের অটো ড্রাইভার বলল এখন আপনাদের ইন্ডিয়া গেটের পেছনটা দেখাবে। এই যে ইন্ডিয়া গেটের পেছনটা দেখুন, দূরে দেখা যাচ্ছে। গোপ্রো তোলা, এটাকে প্যান করতে পারছি না, জুম করতে পারছি না। এই দেখুন, পরে বড় ক্যামেরায় জুম করে আপনাদের দেখাবো। এখানে যে রাস্তাটা একদম রাউন্ড করা, চারিদিকে বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়েছে। এই যে ক্যামেরায়, বড় ক্যামেরায় প্যান করে দেখাচ্ছি আপনাদের, জুম করে দেখুন ইন্ডিয়া গেট। ওই যে পেছনে নেতাজির মূর্তি নতুন বসিয়েছে সেটা দেখা যাচ্ছে। এবার আমরা চলে এসেছি পার্লামেন্টের সামনে পার্লামেন্ট। এখানে এসে অটো দাঁড়াবে। রাষ্ট্রপতি ভবন, এখানে খুব কড়াকড়ি পুলিশের, বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। পেছনে ওই রাষ্ট্রপতি ভবন। ওই যে রাষ্ট্রপতি ভবন, ওটা ওর কাছে যেতে দেয় না, অতএব সেই জন্য তোলা হলো না। আবার আমরা বেরিয়ে পড়েছি রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট দেখে। এইবার আমাদের গন্তব্য ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। রাস্তার দুপাশের দৃশ্য দেখুন, কি সুন্দর চওড়া রাস্তা, ছবির মতন মনে হচ্ছে কোনো ফরেন কান্ট্রি দিয়ে যাচ্ছি। আমি বিদেশে গেছিলাম, সেখানকার রাস্তাঘাটের মতন সুন্দর প্ল্যানেট সিটি একদম। ভারতবর্ষটা যদি পুরোটাই এত সুন্দর করে সাজানো যেত, তাহলে বিদেশিদের হার মানাতাম। ইন্ডিয়াও অনেক কিছু দেখার আছে যা পৃথিবীর আর কোথাও নেই। ভারতে যা আছে পৃথিবীর অন্য কোথাও নেই। আমি ইউরোপের 10টা কান্ট্রি ঘুরে এসেছি, ওখানে দেখার পরে আমার এটাই মনে হয়েছে ভারতবর্ষই জিন্দাবাদ। ভারতবর্ষে এখানে নদী, নালা, সমুদ্র, পাহাড়, জঙ্গল, বরফ, মরুভূমি কি নেই এখানে। আর বাইরের ইউরোপে আপনি যাবেন এক একটা দেশে এক এক রকম সিনারি থাকে। একই দেশে আমাদের যেমন নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এইরকম কোথাও নেই, সারা পৃথিবীতে আর কোথাও নেই। এই জন্য বলবো ভারত হচ্ছে মহান, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মহান দেশ ভারতবর্ষ। আমরা এখন ইন্দিরা গান্ধী মেমোরিয়ালে এসেছি। এই যে এইখানটায় ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেই জায়গাটা এই যে
এইভাবে স্পেশাল ইয়ে করে আটকে রেখেছে। এইখান দিয়ে হেঁটে যাচ্ছিল, সামনে যে চৌকিটা দেখছেন ওখান থেকে সিপাহী এসে ইন্দিরা গান্ধীকে গুলি করে। এই যে সেই জায়গাটা, এই তনুজার সামনে দাঁড়িয়ে আছে, এখানে ইন্দিরা গান্ধী গুলিবিদ্ধ হয়েছিল। 31শে অক্টোবর 1984 সালে গুলি হয়েছিল। মেরে দেওয়ার পরে ইন্ডিয়া একদম রসাতলে চলে গেল। এই যে শাড়িটা দেখছেন, এই শাড়ি সেদিন পরেছিল, এই চটিটা পরেছিল, আর এই ব্যাগটা কাঁধে ছিল। ওই শাড়িতে এখনও রক্তের কালো ছাপ লেগে আছে। এইভাবে ইন্দিরা গান্ধীকে হত্যা করাতে আমাদের ভারতবর্ষ অনেক পিছিয়ে গিয়েছে। উনি তখন থাকলে ভারতবর্ষ আরও অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারত। এত বড় একটা রাজনীতিবিদকে এইভাবে হত্যা করা দেশের বিরাট ক্ষতি হয়েছিল। ওরই সৌজন্যে ইন্দিরা গান্ধীর এই মেমোরিয়ালে বিভিন্ন দেশের নেতাদের দেওয়া অনেক কিছু গিফট এখানে রয়েছে। মানে ইন্দিরা গান্ধীর যেসব জিনিস ব্যবহার করতো সেইগুলো সব এই মেমোরিয়ালে রাখা আছে। এটা একটা মিউজিয়ামে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে বহু লোক আসে এখানে এসব দেখতে। দেখুন আস্তে আস্তে, আমি এটা একটু বড় করে তুলেছি, দেখতে থাকুন। বিভিন্ন দেশের রাজারা, প্রেসিডেন্টরা এইসব দিয়েছে। এটা মেক্সিকো, এটা আফগানিস্তান, এটা মেক্সিকো, ওটা ভুটানের রাজা দিয়েছে, ও এটাও মেক্সিকো দিয়েছে, শ্রীলঙ্কা দিয়েছে, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড দিয়েছে, এটা রাশিয়া দিয়েছে, এটা ইউএসএ নিক্সন। রাজীব গান্ধী মেমোরিয়াল। রাজীব গান্ধীর এই পোশাক, টাইপরাইটার কিরকম বন্ধ গেছে না, এটা কম্পিউটারের মনিটর। কার্পেটে ইন্দিরা গান্ধীর মুখ বানিয়েছে, বাহ বিউটিফুল। ইন্দিরা গান্ধীর ড্রয়িং রুম, এই যে ড্রয়িং রুম। বাস্ট হয় যেদিন বোম বাস্ট হয়, রাজীব গান্ধীর এই পোশাকে যে এরকম সিনেমেট হয়ে গেছিলো, পায়ে ছিল ওই জুতো, ওই মোজা। রবীন্দ্রনাথের সাথে ইন্দিরা গান্ধী, গোল মার্ক দেওয়া যেটা, সেটা ইন্দিরা গান্ধী। এইগুলো কুয়েতের প্রেসিডেন্ট দিয়েছিল ইন্দিরা গান্ধীকে প্রেসিডেন্ট, এইগুলো দিয়েছিল কাতারে। এবার আমরা কুতুব মিনারের কাছে চলে এসেছি। এই যে কুতুব মিনারের ভেতরে প্রবেশ করেছি। কুতুব মিনারের টিকিট কাটতে হয়, 30 টাকার টিকিট কাটতে লাগে। কুতুব মিনারটি 72.5 মিটার অর্থাৎ 239 ফুট উঁচু। এটি ইট দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার। এর মধ্যে 5টি তলা রয়েছে, একটি ঝুলন্ত বারান্দাও আছে। এর পাদদেশের ব্যাস হচ্ছে 14.3 মিটার এবং শীর্ষের হচ্ছে 2.7 মিটার। এই যে সেই লোহার স্তম্ভটা জং ধরে না, দেখেছো? এই যে লৌহ স্তম্ভটি, এটা একটি খুব সুন্দর একটি নিদর্শন। এটা 402 খ্রিস্টাব্দের তৈরি, এখনও এটা মসৃণ এবং জং ধরেনি। এটা ধাতুবিদ্যার একটা বিশেষ কৌশল বিশিষ্ট একটি জিনিস। এর ওজন হচ্ছে মূলত 6 টনেরও বেশি।
402 খ্রিস্টাব্দের দিকে উদয়গিরিতে একটি বিষ্ণু মন্দির চত্বরে সামনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এটা নির্মাণ করেছিলেন। পরে এটা অনঙ্গ পাল 10ম শতাব্দীতে উদয়গিরি থেকে এখানে নিয়ে এসেছিল। অনঙ্গ পাল এখানে একটি বিষ্ণু মন্দির তৈরি করেছিলেন এবং এই স্তম্ভটি সেই মন্দিরের একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এটার মাথায় মনে হয় দাঁড়িয়ে বসে আছে না? GoPro कितने का पड़ा? हाँ कितने? 42,000। चल কুতুব মিনারের দৃশ্যটি কি অপূর্ব সুন্দর দেখতে। এই কুতুব মিনারের পাদদেশের ব্যাস হচ্ছে 14.3 মিটার এবং উপর দিকে শীর্ষে হচ্ছে 2.7 মিটার। এর ভিতরে সিঁড়ি আছে, সিঁড়ির ধাপ হচ্ছে 379 ধাপ রয়েছে সিঁড়ি। এক সময় এটার উপরে চড়া যেত, এখন বন্ধ হয়ে গেছে। sorry oh no sir এটা দিল্লির একটি প্রধান দ্রষ্টব্য স্থান। এখানে প্রচুর দর্শনার্থী আসে এটা দর্শন করতে। হ্যাঁ হ্যাঁ বলো আসছে। आ रहा है आ रहा है आ रहा है। খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কিরকম সুন্দর। এটা এখনো কি অদ্ভুত সুন্দর রয়েছে, পোড়া ইটের তৈরি একদম। এই যে এটা গেট, ওই যে বন্ধ, দেখেছেন? এবার আমাদের দেখা শেষ হয়ে গেছে, আমরা বাইরের দিকে যাব। रुको अभी। এটা ঢুকতেও যেমন লাইন দিয়ে ঢুকতে হয়, টোকেন দিয়ে, আবার বেরোনোর সময় লাইন দিয়ে টোকেন দিতে হবে, এখানে রেখে তারপরে বেরোতে হচ্ছে। ঢোকা বেরোটা খুবই সমস্যা। এখন আমরা যাচ্ছি, দেখি অন্য কোথায় কোথায় নিয়ে যায়। আমার মনে হয় এবার লোটাস টেম্পেলের দিকে যাবো। লোটাস টেম্পেলে খুব ভিড় ছিল, এই জন্য আর আমাদের লোটাস টেম্পেল দেখা হলো না। গাড়ি ধরতে হবে বিকালে, ওই জন্য আবার স্টেশনে আবার ফিরে গেলাম। এখানেই দিল্লির ভ্রমণ শেষ হলো। এই যে যেটা দেখছেন, আবার গাড়ি ভাড়া করে পরে আমি এসছি। এটা হচ্ছে ফেরার পথে যখন দিল্লিতে নেমেছিলাম 17 তারিখে সকালে, 17 তারিখে আবার আমরা ক্লোকরুমে মালটাল রেখে আবার একটা অটো নিয়ে বেরিয়েছিলাম ওই লোটাস টেম্পল দেখার জন্য। লোটাস টেম্পল দেখতে যাওয়ার সময় আমরা একটু ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়েছি। ইন্ডিয়া গেটের সামনে একটু ছবি তুলছি। এই যে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রে অবস্থিত। এটি দিল্লির অন্যতম একটি দ্রষ্টব্য স্থান। প্যারিসের আর্ক দে ট্রিউফের আদলে 1931 সালে এটি নির্মিত হয়। সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়্যার মনুমেন্ট।
প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে পাথর গ্রানাইটের পাথরে তৈরি। এখন আমরা লোটাস টেম্পলে প্রবেশ করছি। লোটাস টেম্পলটি হলো বাহাই উপাসনালয়। ভারতীয় উপমহাদেশের বাহাই উপাসনালয় হলো 8টি সৌধের মধ্যে সাম্প্রতিক, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তসমূহে নির্মিত হয়েছে। বৈশিষ্ট্যমূলক নকশা যা সর্বধর্মের ও জাতির জনগণকে আমন্ত্রণ জানায়। বিশ্বজগতে সৃষ্টিকর্তা উপাসনার জন্য এবং মানুষের মধ্যে ভালোবাসা প্রকাশ করার জন্য এটি নির্মিত। নতুন দিল্লির বাহাই উপাসনালয়টি নকশা পদ্ম অনুকরণে নির্মিত। এটা পদ্মফুলের মতো দেখতে, দেখুন। এই অতি সুন্দর ফুলটি পবিত্রতার প্রতীক, যা ভারতের উপাসনা এবং ধর্মের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। উপাসনালয়টির চারিদিকে 9টি বড় আকারের জলাধার আছে, যা শুধুমাত্র সৌন্দর্য বাড়ায় না, প্রার্থনার কক্ষে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রধান ভবনের সঙ্গে যুক্ত এর অধীনে থাকা বাড়ি, যেখানে রয়েছে অফিসসমূহ, একটি অধিবেশন হল, একটি লাইব্রেরি এবং জলাধারের প্রদর্শনী। বাহাই উপাসনালয়ের সাধারণ বৈশিষ্ট্য হলো এর সবগুলি 9 পার্শ্বযুক্ত। 9 হলো সবথেকে বড় সংখ্যা এবং বহু ব্যক্তি, একত্ব এবং একতার প্রতীক। এই উপাসনালয়টির কিছু জরুরি তথ্য আপনাদের জানাই। নির্মাণের জমি কেনা হয়েছিল 1953 সালে। মন্দিরের মোট জায়গা 26.6 একর। মন্দিরের উচ্চতা জমি থেকে উপর পর্যন্ত 34.27 মিটার। মন্দিরের মধ্যে বসার আসন সংখ্যা হচ্ছে 1300। মোট পাপড়ির সংখ্যা 27। পাপড়িগুলি সাদা সিমেন্ট দ্বারা নির্মিত। এর বাইরের অংশ শ্বেত গ্রিক মার্বেল প্যানেলের দ্বারা আচ্ছাদিত। জলাধারের সর্বমোট সংখ্যা 9। মন্দিরের ব্যাস 70 মিটার। মন্দিরের স্থপতি মিস্টার হরিব্রুস সাভা। এই মন্দিরটি শুরু হয়েছিল 1980 সালের 21শে এপ্রিল এবং জনগণের জন্য উৎসর্গ করা হয়েছিল 1986 সালের 24শে ডিসেম্বর। এখানকার ভেতরে ছবি তুলতে দেয় না, আমি একটু লুকিয়ে তুলেছি, সেটাই দেখালাম আপনাদের। বাহাই ধর্মের কিছু ভাবনা: ঈশ্বর এবং ধর্মের একত্ব, মানব জাতির একত্ব, কুসংস্কার থেকে মুক্ত, মানব জাতির অন্তর্নিহিত মহত্ব, আধ্যাত্মিক গুণাবলীর উন্নয়ন, উপাসনা এবং সেবার একীকরণ, নারী পুরুষের প্রাথমিক সমতা, ধর্ম ও বিজ্ঞানের সামঞ্জস্য, শিক্ষার গুরুত্ব। খুবই ভালো লাগলো। ভিডিওটি দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধৈর্য সহকারে দেখেছেন, এই জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, এই কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে।